নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি শামীমা ইসলাম। জুলাই অভ্যুত্থানের বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নওগাঁ থেকে শুরু হয় এনসিপির র্যালি। আরও জানাচ্ছেন সিরাজুম্মনের শুভ। বিচার সংস্কার তারপর নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির চলমান জুলাই পদযাত্রা আজ হয় রাজশাহী বিভাগে। নওগাঁ থেকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে উপস্থিত হন এনসিপির নেতারা। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে হয় পথসভা। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এসেছি জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে, যে বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায়, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নিব না। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেনও। বিকালে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন নেতারা। এর আগে সকালে এনসিপির কর্মসূচি হয় নওগাঁয়। সেখানে নাহিদ বলেন, এমন একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চান যেখানে সন্ত্রাস ও অর্থের প্রভাবের কোনো স্থান থাকবে না। পথসভায় কথা বলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যারা দেশের ও জনসাধারণের কল্যাণে রাজনীতি করেন তারা বিভক্ত হন না। পূর্বেকার রাজনীতিতে যে শক্তি, সন্ত্রাসের রাজনীতি, অর্থের প্রভাবের জোরে যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে, রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। এর আগে গতকাল রাতে নওগাঁয় এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা ও পথসভা করেন। সিরাজুম্মনির শুভ, নাগরিক। সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি বলে মনে করছেন রাজনীতিবিদরা। সংস্কার প্রশ্নে টানা বৈঠক চলছে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবুও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বা দলগুলোর মধ্যে নানা কারণে জোরদার হচ্ছে অনৈক্যের সুর। অন্যদিকে নির্বাচন নিয়েও এক ধরনের তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনায় বিএনপি সহ সমমনা দলগুলো। জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি মন্তব্য করে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই সকলের মূল লক্ষ্য। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। আমরা 15 বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি একটা মাত্র, যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। গণতন্ত্র নিয়ে গেছে হাসিনা, ফ্যাসিস্ট সরকার, আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই, আমার বাক স্বাধীনতা চাই, আমার বিচারের অধিকার চাই, ন্যায় বিচারের অধিকার চাই। বিএনপি কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিতে চায় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চাই জনগণের ভোটের মাধ্যমে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, দেশে জঙ্গিবাদ বিকাশের মতো কোনো অবস্থা নেই। গেল সপ্তাহে মালয়েশিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা অভিযানে 36 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী জঙ্গি আন্দোলনে যুক্ততার অভিযোগ রয়েছে। আটক বা হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে 5 জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও তদন্ত চলছে এবং কয়েকজনকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। এরই মধ্যে মালয়েশিয়া থেকে 3 জন ফেরত আসেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গেল শুক্রবার জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এই নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত 3 জনের মূলত ভিসার মেয়াদ ছিল না। সেখানকার পুলিশ প্রধান যাদের বিষয়ে বলেছে তারা এখনো আসেনি বলেও জানান উপদেষ্টা। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, ওই 5 জনদের আসা হয় নাই। তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। মালয়েশিয়াতে আটককৃতদের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। গণমাধ্যম ও দেশের মানুষের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? গেল সপ্তাহে মালয়েশিয়া আটককৃতদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও 15 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং বাকি 16 জন এখনও পুলিশের হেফাজতে রয়েছেন বলেও গেল শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। কারবালার বেদনাবিধুর ঘটনার স্মরণে পুরান ঢাকার হোসেনি দালান থেকে সকালে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কালো পোশাক, খালি পা আর হাই হোসেন স্লোগানে শোক জানিয়েছে হাজারো মানুষ। কালো পাঞ্জাবি পরে খালি পায়ে মাথায় কালো পতাকা বেঁধে মাতম তুলে বের হয় তাজিয়া মিছিল। হাই হোসেন ধ্বনিতে ভারী হয়ে ওঠে পুরান ঢাকার সকাল। ভোর থেকে জমে ওঠে ইমামবাড়ার আঙিনা। শোকের প্রতীক হয়ে একে একে হাজির হন পুরান ঢাকার বাসিন্দারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসে অনেকে। পবিত্র আশুরা উপলক্ষে সকাল 10টায় হোসেনি দালান থেকে শুরু হয় এই শোকযাত্রা। যারা হোসেনের ভক্ত, যারা নবীর সত্যিকারের প্রেমিক, তার নাতিনের সেই মর্মান্তিক দুর্ঘটনা শহীদ হয়েছেন যে সেটাকে মনে করে তারা প্রতিবাদ জানাচ্ছে। তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার লক্ষ্য যদি নিখুঁত হয় তাহলে বিরাট এক সেনাবাহিনীর বিরুদ্ধেও তুমি যুদ্ধ করতে পারো। সেটা অবশ্যই সত্য ও ন্যায়ের জন্য। কারো হাতে নিশান, কারো কাঁধে দুলদুল ঘোড়া, কারো মুখে মরমী স্লোগান, বুকে জ্বলন্ত ব্যথা। কারবালা যেন জীবন্ত হয়ে ওঠে হাজারো মানুষের শরীর জুড়ে, চোখ জুড়ে আর হৃদয়ে। পরিবারের ছোট সদস্যরাও এসেছে বাবা মায়ের হাত ধরে, কেউ বা কাঁধে চেপে। আমার দাদা পড়ছে, আমার বাবারটার পর আমি পড়ছি। এখন আমার ছেলেকে দিব, এই জন্য জাস্ট ওনাকে আগে থেকে মানে পরিচয় করাচ্ছি। উদ্দেশ্য এটাই। মিছিলটি ঘুরে আসে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট হয়ে শেষ হয় ধানমন্ডিতে। মিছিলে অংশগ্রহণ না করলেও রাস্তায় দাঁড়িয়ে শোকযাত্রার মৌন সাক্ষী আশপাশের মহল্লার মানুষ। মিছিল ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। সম্পূর্ণ নিষিদ্ধ ছিল মিছিলে দা, বল্লম, ছুরি বা আতশবাজি। তবুও মিছিলের মাঝে দেখা গেছে শরীরে আঘাতে রক্তাক্তের দৃশ্য। 10 মহররম ইতিহাসের এক নির্মম অধ্যায়। কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার। হিজরি 61 সনের সেই ঘটনা এখনো মুসলিম বিশ্বে কাঁপন তোলে শোক আর শ্রদ্ধায়। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। এবার ডেঙ্গু প্রসঙ্গ। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ভোগান্তির সঙ্গে চিকিৎসা খরচের ধাক্কা সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে স্বজনদের। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বেসরকারিতে হাসপাতাল শয্যা ভাড়াও আকাশ ছোঁয়া। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে খরচ কমানোর আহ্বান জনস্বাস্থ্যবিদদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগী ছাড়িয়েছে 12,000-এর বেশি। মারা গেছেন 45 জন। সরকারি তথ্যে দেখা যায় আক্রান্তের 44% বরিশাল বিভাগে। চলতি বছরের জানুয়ারির 1 তারিখ থেকে এ পর্যন্ত ঢাকার সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় 3,000 ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 24 জনের। সরকারিতে বিনামূল্যের শয্যা পাওয়া যেমন কঠিন, তার সাথে আছে আক্রান্ত ব্যক্তির নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। এতে করে অনেকেরই চিকিৎসা ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।
কারণ তাদের পকেট ভারী থাকলে জনগণ কই থাকলো কি অবস্থা থাকলো এটা তো তাদের প্রয়োজন নেই। তাদের দরকার হলো ক্ষমতা, টাকা। জানি না কি ওষুধ দেয়, ওষুধও ঠিক মতন দেয় না, মশা। জনস্বাস্থ্যবিদরা বলছেন চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখা উচিত সরকারের। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা বিকেন্দ্রীকরণ করলে সরকারের পক্ষে এই খরচগুলো শৃঙ্খলার সাথে করা সম্ভব হয় এবং রোগীরা হাতে হাতেই উপকারটা পেয়ে যায়। শুধু ডেঙ্গু চিকিৎসা নয়, দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। জোর করে মার্জারে আপত্তি এক্সিম ও SIBL এর। ব্যাংক দুটি মনে করছে তারা নিজেরা ঘুরে দাঁড়ানোর পথে, আর কেন্দ্রীয় ব্যাংকের সমর্থন পেলে আমানতকারীদের আস্থা হবে শক্তিশালী আর মজবুত। বিশ্লেষকরা বলছেন বল প্রয়োগ করে মার্জার টেকসই হবে না। আর বাংলাদেশ ব্যাংক বলছে সূচকে শক্তিশালী হলে রাখা হবে মার্জারের বাইরে। সাইদ আরমানের রিপোর্ট। এক্সিম ব্যাংক প্রথম প্রজন্মের ব্যাংকটির আর্থিক কাঠামো শক্তিশালী হয়ে ওঠে সময়ের সঙ্গে। বৈদেশিক বাণিজ্য, আমানতকারী আস্থাসহ সব সূচকেই মজবুত ছিল ব্যাংকটি। তবে মাঝে কিছুটা সময় ক্ষত করে যান সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখন সুশাসন ফেরাতে হাঁটছে। আমানতকারীদের আস্থাতেও বড় কোনো চির ধরেনি। তবে কেন্দ্রীয় ব্যাংক চট্টগ্রামের এসালমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর সঙ্গে মার্জার করতে চায় এক্সিমকে, আর তাতেই আপত্তি এক্সিমের। ব্যাংকের ক্লায়েন্টরা এনারা সবাই মার্জারের কারণে আতঙ্কিত। আমরা নিজেরাও ওনাদেরকে বোঝাতে গিয়ে তো আমরা তো হিমশিম খাচ্ছি, প্লাস আমরা এখন প্রবলেমে পড়ছি ডিপোজিট সব কিছু মিলে। যদি বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র আমাদেরকে 2 বছর একবার বলুক, শুধু গভর্নর স্যার যদি একবার 2 মুখের থেকে বলে আর শুধু আমাদেরকে 2 বছর সময় দেয়, আমরা 1 বছরের মধ্যে আমরা ঘুরে দেবো, 2 বছরের মধ্যে উইল বি দ্য মানে উইদিন 5-7টা ব্যাংকের মধ্যে আমি চলে আসবো। কেবল এক্সিম নয়, আমানত, বিনিয়োগ আর সম্পদে বড় SIBLও থাকতে চায় মার্জারের বাইরে। দুটি ব্যাংকই মনে করছে 1-2 বছর সময় পেলে ঘুরে দাঁড়াবে তারা। বিশ্লেষকরাও সমর্থন করছেন, বলছেন বল প্রয়োগ করে মার্জার টেকসই হবে না, উল্টো বিশৃঙ্খলা বাড়বে। আমার ধারণা এটা শেষ পর্যন্ত অতটা সাকসেসফুল হবে না, কারণ ব্যাংকটা প্রাইভেট ব্যাংক, কারো না কারো প্রপার্টি, মার্জার হওয়ার সময় সেদিক থেকে আসতে হবে। সুতরাং এটা এখনও খুব সাকসেসফুল হবে না। তবে কোনো ব্যাংক নিজের স্বার্থে মার্জ করতে পারে। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি অ্যাগেনস্ট মার্জার না, কিন্তু জোর করে মার্জার হবে না। আমার মতে মানে প্রত্যেকটা ব্যাংকের একটা সময় দিয়ে একটা এক্সিট পলিসি করেন, কনক্রিটলি এক্সিট পলিসি করে, তাই না? তারপরে আপনি ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করার জন্য তাদেরকে সময় দেন। যদি পারে না ভালো, আর না পারলে তো ডেফিনেটলি ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণ করার জন্য গভর্নমেন্ট মাস্ট কাম ফরওয়ার্ড। গভর্নমেন্ট এই সবগুলোকে অ্যাকোয়ার করে বিক্রি করে ডিপোজিটের টাকা পরিশোধ করে। মার্জারের আলোচনায় থাকা এক্সিম, SIBL, ফার্স্ট সিকিউরিটি সহ সংশ্লিষ্ট 5 ব্যাংক এখন নতুন করে চাপে পড়ছে আমানতকারীদের সামাল দিতে। সঙ্গে ব্যবসায়িক অংশীদাররাও অনাগ্রহ দেখাতে চাচ্ছেন। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক বলছে যদি কোনো ব্যাংক সক্ষমতা দেখিয়ে টিকে থাকতে পারে তবে তারা মার্জারের আওতায় আসবে না। এখন যে দুটি ব্যাংক বলছে যে তাদের ইন্ডিকেটরগুলো আগের তুলনায় ভালো হচ্ছে, তারা মার্জারের অংশ হতে চায় না। তাদেরকে ডেটা দিয়ে এটা কেন্দ্রীয় ব্যাংককে কনভিন্স করতে হবে। যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারা উপস্থাপন করতে পারে, হ্যাঁ লাস্ট 6 মান্থ বা 3 মান্থসের অবস্থা দেখেন, প্রতিটা ইন্ডিকেটরই পজিটিভ ট্রেন্ড আছে, আমরা অবশ্যই তা মেনে নিব। সংশ্লিষ্ট 5 ব্যাংককে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তার জবাবে ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনা জানাতে হবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে। তবে মার্জারের বাইরে থাকতে চাইলে ফেরত দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া তারল সহায়তা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। 15 শিশুসহ প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, বার্নেটে আরও 3 জন। এখনও বহু মানুষ নিখোঁজ। তাদের সন্ধানে কাজ করছেন শত শত উদ্ধারকর্মী। গভর্নর, শেরিফ ও কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন। মাত্র 45 মিনিটে নদীর পানি বেড়েছে 26 ফুট, যা রূপ নিয়েছে ভয়াবহ বিপর্যয়ে। এবার খেলার খবর। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এই তথ্য জানায়। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন তারা। এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে 5টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর রাইডার্সও। এছাড়াও এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স ও দুবাই ক্যাপিটালস। গায়ানাতে 10 জুলাই শুরু হবে এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই ও সেন্ট্রাল স্ট্যাগ। নাগরিক সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।